তখন মনে রাখে না এই রেকর্ডটা রাহেলার মেরুদণ্ডের হাড় ক্ষয় করে তৈরি করা হয়েছে। যে দেশ তার নির্মাতাকে চেনে না, সে দেশ আসলে কি চেনে? গায়ের জোরে দেশ চলে। প্রতিদিন ভোর 6টায় ঢাকার রাস্তায় একটা ঢেউ ওঠে। হাজার হাজার মানুষ হাঁটছে একই দিকে, একই গন্তব্যে। বেশিরভাগই মেয়ে, হাতে টিফিন বক্স, চোখে ঘুমের রেশ। এরা দেশের অর্থনীতির ইঞ্জিন। কিন্তু ইঞ্জিনের কথা কেউ ভাবি না, শুধু গাড়িটা চলছে কিনা সেটা দেখি। রাহেলা বেগম। রাহেলা বেগম সকাল 7টায় ঢোকে, বের হয় রাত 8টায়। মাঝখানে 12 থেকে 14 ঘন্টা সে একটা মেশিনের সামনে বসে সেলাই করে। একই সুতা, একই কাপড়, একই গতি। সেই কাপড়টা একদিন প্যারিসের একটা শোরুমে ঝুলবে, দাম হবে 5,000 টাকা। রাহেলার মাসিক বেতন মাত্র 12,000। হিসাবটা কেউ মিলাই না আমরা। ইউরোপের একজন ক্রেতা জ্যাকেটটা কিনছেন, সেটার গায়ে লেখা আছে মেড ইন বাংলাদেশ। সেই 3টা শব্দের পেছনে আছে রাহেলার হাত, রাহেলার চোখ, রাহেলার মেরুদণ্ডের ব্যথা। কিন্তু প্যাকেটের গায়ে রাহেলার নাম নেই, থাকার কথাও না। সে তো শুধু একটা ওয়ার্কার। 2013 সালে রানা প্লাজা ধসে পড়েছিল। 1100-র বেশি মানুষ মরেছিল, বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক, বেশিরভাগই মেয়ে। সেদিন সারা দুনিয়া কেঁদেছিল, বড় বড় ব্র্যান্ড বিবৃতি দিয়েছিল, আমরা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করব। চুক্তি হয়েছিল, কমিটি হয়েছিল, রিপোর্ট হয়েছিল। তারপর তারপর ধীরে ধীরে সব ভুলে গেছে। কারণ জামার দাম কমানোর চাপ কমেনি। অর্ডার দেওয়ার সময় বায়াটা এখনো বলে আর একটু সস্তায় করে দাও। আর সস্তা করতে গেলে কোথাও না কোথাও থেকে বাদ দিতে হয়। সেই বাদ দেওয়াটা কখনো মালিকের বেতন থেকে হয় না। রাহেলা একদিন অসুস্থ হয়ে পড়ল, জ্বর, শরীর ব্যথা, উঠতে পারছে না। 2 দিন কাজে যায়নি। তৃতীয় দিন সুপারভাইজার ফোন করলো, কাল না আসলে চাকরি থাকবে না। রাহেলা জ্বর নিয়ে কাজে গেল, কারণ চাকরি গেলে বাড়ি ভাড়া যাবে, ছেলের স্কুল যাবে, সংসার যাবে। অসুস্থ শরীর নিয়ে সে সেলাই করলো সারা দিন। সন্ধ্যায় বাসায় ফিরে মেঝেতে বসে পড়ল, উঠতে পারলো না অনেকক্ষণ। আমরা যখন গর্ব করে বলি যে বাংলাদেশ এখন বিশ্বের 2য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, তখন মনে রাখে না এই রেকর্ডটা রাহেলার মেরুদণ্ডের হাড় ক্ষয় করে তৈরি করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের বার্ষিক আয় প্রায় $50 বিলিয়ন। রাহেলার বেতন 12,000 টাকা। দুটো সংখ্যা একই দেশের, একই শিল্পের, কিন্তু দুটো আলাদা পৃথিবীর। একটা কথা প্রায়ই শোনা যায়, গার্মেন্টস না থাকলে এই মেয়েগুলো কোথায় যেত? গ্রামে বসে থাকতো, অন্তত একটা কাজ তো পাচ্ছে। এই যুক্তিটা শুনতে ভালো লাগে, কিন্তু একটু ভাবলে গায়ে লাগে। এই যুক্তি দিয়ে যে কোনো শোষণ জায়েজ করা যায়। বিকল্প নেই, তাই যা পাচ্ছ নেও। এই কথাটা সবসময় বলে যে সুবিধা পাচ্ছে সে, যে ঠকছে সে না। রাহেলার বিকল্প না থাকা এটা রাহেলার দোষ না, সেটা একটা ব্যর্থ রাষ্ট্রের দোষ। ইউরোপে ফেয়ার ট্রেড আন্দোলন আছে। একদল মানুষ বলছে, আমি একটু বেশি দাম দিব, কিন্তু যে বানিয়েছে সে যেন ন্যায্য মজুরি পায়। সুন্দর কথা, কিন্তু সেই ন্যায্য মজুরির দাবিটা যখন বাংলাদেশের রাস্তায় ওঠে, তখন লাঠি আসে। রাহেলার মতো মানুষ যখন বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামে, তখন তাকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলা হয়। যে জামা পরে মিটিং করা হয়, সে জামা বানানো মানুষের মজুরির দাবি অস্থিতিশীলতা। ভাষাটা কে তৈরি করেছে বুঝতে অসুবিধে নেই। রাহেলার একটা স্বপ্ন আছে, ছেলেটা পড়ালেখা করবে, ভালো চাকরি পাবে, আর রাহেলাকে মেশিনের সামনে বসতে হবে না। প্রতিদিন 12 ঘন্টা ধরে সেলাই করতে করতে সে এই স্বপ্নটা দেখে। এই স্বপ্নটাই তাকে টিকিয়ে রেখেছে। কেউ কিছু তাকে না দেখ, কিন্তু এই স্বপ্নটা তার থেকে কেউ কেড়ে নিতে পারেনি এখনো।
বাংলাদেশের বড় অর্থনৈতিক সংখ্যার পেছনে একটা ছোট মানুষ আছে। সেই মানুষটার নাম আমরা জানি না, কিন্তু তার হাত ছাড়া এই দেশ এক মাসও চলতো না। যে দেশ তার নির্মাতাকে চেনে না, সে দেশ আসলে কি চেনে?